করে সাজাতে পারি। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যারা মোটামুটি অল্প বাজেটে গরু খুঁজছেন কোরবানির জন্য। দর্শক, আমরা হর হামেশা যেসব খামারগুলোতে ভিডিও করে থাকি সবগুলোতে মোটামুটি দেখা যায় যে হাতির মতো গরু, অনেক বড় বড় গরু, বিগ বাজেটের গরু, কিন্তু আসলে এই ছোটোখাটো গরু নিয়ে প্রতিবেদন করার সক্ষমতা আমাদের খুব কমই হয়। দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটা খামারে নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনাদের ঢাকাবাসীর জন্য একটা আশীর্বাদ এই খামারটা। তার কারণ হচ্ছে এই খামারটা একবারে ঢাকাতেই অবস্থিত, মানে ঢাকা গাবতলী গরুরহাট পার হয়ে একটু সামনে আসলেই হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন মধুমতি মডেল টাউন। মধুমতি মডেল টাউনের গেট দিয়ে প্রবেশ করলেই হাতের ডান পাশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই খামারটার নাম হচ্ছে আহনাফ এগ্রো। এই খামারের মালিকের নাম হচ্ছে সোহেল ভাই। দর্শক, এই খামারটাতে আপনারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে একবারে অল্প ছোট্ট বাজেটের গরু থেকে মোটামুটি শুরু করে আপনারা 4-5 লাখ টাকা বাজেটের গরুও পাবেন, এর চেয়ে বড় বাজেটের গরুও পাবেন। মানে হচ্ছে এনারা সবসময় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে সেটা হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা কোরবানিদাতা আছে তাদেরকে বেশি সাপোর্ট দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমার পেছনে সারিবদ্ধভাবে কিন্তু একবারে ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় বড় গরুগুলো আমাদের সামনে আসতেছে, এবং এই পাশটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আরো বড় বড় সাইজের গরু কিন্তু এই খামারটাতে আছে। তো দর্শক, অ্যাকচুয়ালি আজকে এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে মোটামুটি 50-60 হাজার টাকা থেকে শুরু করে 3-4 লাখ টাকা পর্যন্ত বা 5-6 লাখ টাকা পর্যন্ত গরু দেখানোর চেষ্টা করব, এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা ইচ্ছা করলে এখনই আপনার পছন্দের গরুটা বুকিং দিতে পারবেন, এবং খুব সহজে যে কোনো সময় জাস্ট গাবতলী হাটটা পার হয়ে একটু সামনে এসেই এই মধুমতি মডেল টাউনে এসে আপনার গরুটা আপনি নিজের চোখে নিজে দেখেও বুকিং দিতে পারবেন, এবং এখানে লাইভ ওয়েট স্কেল আছে, আপনি ইচ্ছা করলে স্কেলে মেপেও গরুর দরদাম করতে পারবেন। দর্শক, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, তুমি কেমন আছো? নাম কি তোমার? আহনাফ। কোন ক্লাসে পড়ো তুমি? পড়ে। তোমার কি এখনো ঘুম আসতেছে? হ্যাঁ, রেডি আছো? ওকে, থ্যাংক ইউ। সোহেল ভাই, খামার তো আপনারই, আপনি তো খামারের মালিক নাকি? না, আমি আসলে খামারের মালিক না, খামারের মালিক আমার ওয়াইফ। তাই? তাহলে আপনি হচ্ছেন কি খামার দেখাশোনা করেন? যেহেতু পর্দা করে আসলে অনেক কাজ সম্ভব না, একটা নারীর পক্ষে অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই সম্ভব না। আচ্ছা, তো যেটা ওর পক্ষে সম্ভব না সেটা আমরা বাপ বেটা মিলে তাকে সহযোগিতা করি। আচ্ছা, তা আমি তো অ্যাকচুয়ালি যেটা জানি সেটা হচ্ছে এই আহনাফ এগ্রো আমরা যতটুকু জায়গায় দেখতেছি এটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, এটা সামান্য একটু ডেমো, মানে ছোট্ট একটা অংশ আহনাফ এগ্রো। এটা হচ্ছে সেল সেন্টার। এটা খামার না। আচ্ছা, একটু ডিটেলস জানতে চাচ্ছি আমরা। ডিটেলস হচ্ছে আমাদের মূল খামার হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। কি কি করতেছেন আপনারা ওখানে? আমাদের মূল বিজনেসটা হচ্ছে সোনালী মুরগি। আচ্ছা, এছাড়া আমাদের গরু আর এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে। আচ্ছা, বিভিন্ন সবজি উৎপাদন করেন আমি জানি। আছে, মানে সবজির বলতে ভ্যালুয়েবল ক্রপস যেগুলো আছে, যেমন বেগুন, শসা, করলা, মরিচ, এগুলো আমরা। আচ্ছা, সেখান থেকে একটু ছোট্ট ছোট্ট করে ডেমো এখানে নিয়ে আসছেন নাকি? এটা হচ্ছে বাচ্চাদেরকে শেখানোর জন্য, এটা ওয়ান কাইন্ড অফ ক্রপ মিউজিয়ামের মতো। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। কিন্তু এতটুকু জায়গার জন্য কিন্তু পুরোটা পরিবেশ এখানে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, একটা সবুজ সবুজ ভাব চলে আসছে পুরোটা এলাকার মধ্যে। আচ্ছা, তো এখানে মোটামুটি কতগুলো গরু আছে, আর দুই জায়গায় মিলিয়ে কতগুলো গরু আছে? আমাদের 3 জায়গাতে গরু আছে। 3 জায়গায়? সিরাজগঞ্জ, ঢাকা এবং মাগুরা। 3টা জায়গাতে আমাদের গরু আছে। এখন কোরবানির উপযোগী হয়তো 120-25টা হবে। গরু বেশি, কিন্তু সব তো দাঁতে নাই, না দাঁতলে তো আর কোরবানির জন্য উপযুক্ত হচ্ছে না, রাইট, বা সেটা বিক্রি করাও সমীচীন হবে না আমি যতটুকু বুঝি। আচ্ছা, তো মোটামুটি কত টাকা থেকে কত টাকা বাজেটের গরু আমরা আজকে আমাদের দর্শকদেরকে দেখাতে পারবো? অ্যাপ্রক্সিমেট 60,000 থেকে 3 লাখের ভিতরে। 60,000 টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে আমরা আজকে গরু দেখবো। আমরা তাহলে একটু খামারের ভিতরের দিকে যাই। অবশ্যই, আসেন প্লিজ। আসো আঙ্কেল, আসো। চলবে, আপনার খামারে প্রথম যখন আমি প্রবেশ করলাম তখনই দেখলাম সব মানে সবুজ ঘাস খাচ্ছে, মোটামুটি সবুজ ঘাসের উপরে ডিপেন্ড করে গরু পালতেছেন। কতটুকু জমিতে আপনার ঘাস চাষ, কি কি জাতের ঘাস চাষ করেন? আমাদের পাকচং যেটা ফুল আসে না এবং প্রায় 12-13 ফিট লম্বা হয়, আমাদের সিরাজগঞ্জ এবং এখানে 2 জায়গাতেই পাকচংয়ের
আবাদ করা আছে। দুই জায়গা মিলে প্রায় 100 বিঘার উপরে হবে। মাশাআল্লাহ, 100 বিঘা ঘাস চাষ করে রাখছেন আপনি, তো তাহলে প্রচুর। মানে আমি তো জানি যেটা ষাঁড় গরুর জন্য 5% জমি হলেই হয় একটা গরুর জন্য। না, আমাদের গায়ের মানে ডেইরিও আছে আপনাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই তো। এটার পাশাপাশি নিশ্চয়ই দানাদার খাবারও দরকার হয়। হ্যাঁ, অবশ্যই দরকার পড়ে। কি কি মিক্স করে দেন দানাদারে? দানাদারের ভিতরে আমরা ভুট্টাটা সিদ্ধ করে দিই, গম ভুসি, ছোলা ভুসি আর ডাবলি ভুসি। আমি আসলে ফার্মিং সম্পর্কে যতটুকু বুঝি, আমি খুব বেশি বুঝি না, যতটুকু বুঝি সেটা হচ্ছে আসলে গরু মোটা তাজাকরণ প্রকল্পের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে 2 থেকে 4 দাঁতের গরু, কিন্তু সেগুলো যদি ক্রস ব্রিড হয় বা শাহিওয়াল হয়, হ্যাঁ, সেগুলো হচ্ছে ফ্যাটেনিংয়ের জন্য ভালো। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি মোটামুটি একবারে পিওর দেশাল নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, একবার দেশি গরু। এই গরুগুলো সহজে বাড়ে না, দেখা যায় সারাদিন খাওয়ার পরে এদের 500 গ্রাম 600 গ্রাম মাত্র ওয়েট গেইন হয়। হ্যাঁ, তো এগুলো নিয়ে আপনার পোষায় কীভাবে বা কীভাবে আপনি কি করেন? এটা হচ্ছে আসলে ঢাকা শহরে আমরা যেটাকে চোট বা কুজ বলি, জি, এই চোট বা কুজবিহীন গরু খুব কম বিক্রি হয়। আচ্ছা, এই আহনাফের মতো বাচ্চারা বাবার সাথে হাটে যায় বা খামারে যায়, তো ওরা আসলে ফ্রিজিয়ানটাকে পছন্দ করে না। লাল গরু পছন্দ করে, ওরা লাল গরু চায় বা চোট থাকতে হবে। আচ্ছা, এবং সেটা একটু নাদুস নুদুস হইলে সবচেয়ে ভালো হয়। কিন্তু ফ্রিজিয়ান টাইপের গরু আমরা প্রথমে বেশ কিছু তৈরি করেছিলাম, বাট আমরা আসলে ঢাকা শহরে সেল করতে পারিনি, সেগুলো আবার সিরাজগঞ্জে নিয়ে আমাদেরকে বিক্রি করতে হয়েছে। আচ্ছা, তো সেজন্য মূলত দেশাল নিয়ে কাজ করি। আমরা দেশাল নিয়ে কাজ করি, দেশালটাই আমাদের জন্য বিক্রিটা অনেক ইজি হয়। আচ্ছা, তা আনাফ এগ্রো তো আগে বড় বড় গরু থাকতো খামারে, এখন বড় গরুটাকে ইগনোর করার কারণে? বড় গরু ইগনোর করার কারণ একটা এমএ পাস মেয়ের যেমন হাজব্যান্ড খুঁজে পাওয়া যায় না, এই বড় গরুরও আসলে কাস্টমার খুব লিমিটেড। এবং সেটা আসলে আপনার সাথে আমার যদি ব্যবসায়িক কোনো কানেকশন না থাকে, আপনি আমার কাছে বড় গরুটা নেবেন না। আপনার সাথে স্বার্থ, বিজনেস মোটামুটি এটা স্বার্থ সংশ্লিষ্ট। কারণ হয়তো আপনি একটা বিজনেস করেন, আমি একটা বিজনেস করি, সারা বছর আপনার সাথে যোগাযোগ হলো, আপনার হয়তো বড় গরুর খামার আছে, আপনি ওখান থেকেই কিনবেন, কারণ আপনাকে তাকে দরকার, আমাকে তাকে দরকার না। এটা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। সুতরাং বড় গরু যে কেউ করলেই যে সে বিক্রি করতে পারবে, এটা আসলে নেহায়েত একটা ভুল ধারণা। খুব ইম্পর্টেন্ট একটা লজিক বলছেন আপনি। তো এই ধরনের গরু লালন পালন করতে আমার কাছে মনে হয় খুব বেশি অসুখ বিসুখ বা স্বাস্থ্য ঝুঁকি নিতে হয় না। তারপরেও একটু জানতে চাচ্ছিলাম যে কি ধরনের সমস্যা হয় এই ধরনের গরু লালন পালন? আসলে আমাদের মূল ফোকাস কিন্তু শাহিয়াল। আচ্ছা, তো শাহিয়াল যেহেতু গরম প্রধান এলাকার একটা গরু, এই প্রাণীটা মূলত হচ্ছে পাঞ্জাবের শাহিয়াল জেলার। আচ্ছা, তো ওখানকার টেম্পারেচার আমাদের টেম্পারেচার থেকে সামান্য কিছু বেশি, বাট এর সাথে মানায়া যায়। তো এই ধরনের গরুতে আমরা তেমন একটা প্রবলেম ফেস করি না। কিন্তু যদি আমরা ফ্রিজিয়ান করি এবং তার পার্সেন্টেজ যদি পিওর হয়, ওদের জন্য আসলে যে টেম্পারেচারটা প্রয়োজন সেটা আমরা কন্টিনিউয়াস দিতে পারি না। সেখানে জেনারেটরের প্রয়োজন পড়ে, সেখানে অন্যান্য ফ্যাসিলিটিস প্রয়োজন পড়ে। সেটা হাটে তোলা যায় না, হাটে তুলতে গেলেও তাকে অনেক ফ্যাসিলিটিস প্রোভাইড করে তারপরে হাটে তুলতে হয়। কিন্তু এই ধরনের গরুতে এই দেখেন ফ্যান বন্ধ, কোনো গরু হাঁপাচ্ছেও না, কারো মুখ দিয়ে কোনো লালাও আসতেছে না, বা হ্যাঁ শেডটাও খোলা, এবং আমাদের শেডও কিন্তু উপরেও খোলা। আচ্ছা, এই সিস্টেমটা কেন করলেন? এই যে দুইটা মানে চাল একসাথে না লাগায়া এটার মাঝখানে গ্যাপ রাখার কারণ? গ্যাপ রাখার কারণ এটা হচ্ছে টেক্সাসের ডিজাইন। আচ্ছা, আর ডিজাইনের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগে কোনো ঝামেলা না হয়। এখান থেকে দেখেন এই খুঁটি থেকে এই খুঁটির দূরত্ব বড় জোর 2.5 ফিট হবে। আচ্ছা, এখানে কিন্তু যে কেউ একটা খুঁটি দিবে। আচ্ছা, কিন্তু যখন কোনো একটা আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস তৈরি হয়ে যাবে, ঝড় আসলো, কোনো ডিজাস্টার হলো, ওই টাইমটাতে গরুর মূলত আমাদের টার্গেটটা থাকে মাথাটাকে সেভ করা। তো এই জন্যে আসলে 2টা খুঁটি, আর উপরের পোর্শনটা দিয়ে নিচে দিনের বেলায় যখন আপনার 12টা থেকে 1টার মতো সময় হয়, 12টা থেকে 1টা বাজে, ওই টাইমটাতে আপনার সানলাইটটা ওদের গায়ে লাগে। তো ভিটামিন ডি এর যে ঘাটতিটা সেটা অনেকাংশেই থাকে না। আমরা বলবো না যে একেবারেই থাকে না, বাট অনেকটা কাভার করা সম্ভব হয়। বুঝতে পারছি। আর ট্রপিক্যাল কান্ট্রিতে সাধারণত 30 দিন বৃষ্টি হয়। আচ্ছা, 30 ডেজ। আচ্ছা, এখন 30 দিন বড় না 365 দিন বড়? 365 দিন বড়। ডেফিনেটলি 365 দিন বড়। আমি যে বেনিফিটটা পাচ্ছি সেটা 365 দিন থেকে 30 দিন বাদ দিয়ে, অর্থাৎ 330 বা 35 দিন, যাই হোক,
তো আমি সেই অ্যাডভান্টেজটা নিচ্ছি। আমার এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যখন ফ্যান দেওয়া হচ্ছে উপরের বাতাস ইন করতে পারতেছে, বাতাসটা বের হয়ে যাচ্ছে। আপনার খামারের হাইটও 12 ফিটের উপরে, প্রায় 13 ফিট। তো এখানে টেম্পারেচারটা কন্ট্রোলে থাকে। আর এগুলো হচ্ছে আপনার লো হাইটে আপনার খাবার দেওয়ার যেই গোড়া বলি আমাদের গ্রামের ভাষায়, এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে আসলে 10 মাস মুরগি থাকে, আচ্ছা, 2 মাস গরু থাকে। অর্থাৎ এই গরুগুলো লালিত পালিত হয় সিরাজগঞ্জে। ওই টাইমে এখানে দেখেন সাইডে নেট দেওয়া, এখানে মুরগি থাকে। আচ্ছা, মুরগির প্রোডাকশন এখানে মুরগি পালেন, আর 2 মাস এখানে আপনার সিরাজগঞ্জের খামার থেকে এখানে গরুটা চলে আসে। কারণ দিন শেষে আপনারা কিন্তু বলবেন যে প্রাইস কমাও, প্রাইস কমাও, প্রাইস কমাও। এখন আমি যদি এখানে 10 মাস ফেলে রাখি, আমার ওভারহেড কস্ট তো থাকে। আমি যদি এটাকে কোনো একটা কাজে ব্যবহার করতে পারি, তখন কি হয়, আমার ওভারহেড কস্টটা কমে আসে। তাহলে আপনি কমে চাইলে আমি কমে দিতে পারবো, বা আমি দেওয়ার চেষ্টাটা আমার ভিতরে থাকবে। আমাদের সিরাজগঞ্জেও যত শেড আছে সব কিন্তু মাল্টিপারপাস। আচ্ছা, অর্থাৎ একটা টাইমে যখন গরুর ডিমান্ড, তখন মুরগির ডিমান্ড থাকে না। এখন সবাই ফ্রিজ খালি করবে। এখন যদি সোনালী মুরগি বলেন বা ব্রয়লার বলেন, মাগনা দিলেও কেউ নিয়ে ফ্রিজে রাখবে না। কেন রাখবে না? কারণ সামনে একটা ফেস্টিভ্যাল আসতেছে, সেই ফেস্টিভ্যালে সে যথেষ্ট মাংস পাবে এবং সেটা তাকে প্রিজার্ভ করতে হবে। তো এই টাইমটাতে হচ্ছে গরু। আবার যখন গরু অফ পিকে চলে যায়, তখন মুরগিটা পিকে থাকে। তো আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে প্রায় 500 গরু, এবং ওই খামারেই বা ওই শেডেই আবার আমরা মুরগিও পালতে পারতেছি, যেহেতু আমরা লো হাইট রাখতেছি। এবং সোনালী মুরগি হলে সোনালী মুরগি এটা জাম্প করে উপরে চলে আসতে পারে। আপনি যদি আমার সিরাজগঞ্জে যান, সেখানেও দেখবেন সব লো হাইট, সব জায়গাতে কিন্তু দেখবেন ডাইনিং টেবিলের মতো উঁচা করা। তো যেহেতু আমি মাল্টিপারপাস ইউজটা করি, এই জন্য আসলে আমি হাইটটা কমায় দেওয়া, যাতে আমি ডুয়েল পারপাসে জিনিসটা ব্যবহার করতে পারি। জি, তোমার কাছে কেমন লাগে আঙ্কেল গরু? ভালো। সব ভালো লাগে, গরু ভালো লাগে, মুরগি ভালো লাগে, সব ভালো লাগে। কোন গরু বেশি পছন্দ, লাল গরু না কালো গরু? কালো। কালো গরু বেশি পছন্দ। কালো গরু তো এখানে কম, এখানে তো বেশি লাল গরু। দুইটাই ভালো লাগে। দুইটাই ভালো লাগে, কালো আর ভালো। কালো বেশি ভালো লাগে। তো কি কি জাতের গরু আছে এখন আপনার কাছে? আমার কাছে শাহিয়াল, এগুলো সবই শাহিয়াল এবং গির, দুইটা গির আছে, বাকি সব শাহিয়াল। আর এদিকে হচ্ছে সব দেশি গরু। এবারে সব দেশি গরু। দেশি গরু আমরা যেটা আসলে দুষ্টামি করে নাম দেই যে পকেট ডিকশনারি, মানে গরুগুলো আসলে ছোট ছোট, এই ধরনের গরু আসলে কেউ খামারে করে না। এটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন বা একটু লো বাজেট, সবার জন্য আসলে উৎসবটা সবার। রাইট, উৎসবটা সবার। উৎসবটা যারা কুরবানি দাতা আছে সবার জন্য। হ্যাঁ, সবার জন্যই আসলে একটা বাজেট আপনাকে রাখতে হবে। আর এই গরুই যে শেষ গরু তা আসলে না। এখানে আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে আমরা সেল স্টার্ট করব। তো সেল স্টার্ট করার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা আমাদের কোর বিজনেস না। আচ্ছা, বা এটা থেকে আমাদের আর্নিংয়ে আসলে সংসার চলে না। আমাদের অন্যান্য আর্নিং আছে। এটা আমাদের শখের জিনিস। আমার ওয়াইফের শখ, তার খামার থাকবে, অনেক বড় খামার, এবং তার খামার আছে অনেক বড় খামার, সেও যথেষ্ট পরিশ্রম করে। আচ্ছা, তো আমরা আসলে বিভিন্ন সময়ে একটু লেট করে শুরু করি। তার কারণ হচ্ছে যারা শুধুমাত্র খামারের উপরে ডিপেন্ড করে যে সমস্ত খামারিরা আছে, তারা যাতে আমাদের কারণে এফেক্টেড না হয়। এখন আমাদের কারণে কিভাবে এফেক্টেড হয়, সেটা হচ্ছে যেহেতু আমাদের এটা কমার্শিয়াল ওইভাবে আমরা নিচ্ছি না, যেহেতু এটার উপর আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে না, তো আমরা কি কম বেশি করে সেল করে দিই। কিন্তু একটা লোক 365 দিন গরু পালার পরে এই আজকের দিনের জন্য অপেক্ষা করতেছে, সে যাতে আমার কারণে ক্ষতিগ্রস্ত না হয়। খুব সুন্দর একটা কথা বলেন। মানে আপনার তো শখের জিনিস, আপনার 2 টাকা কমে বিক্রি করলেও সমস্যা নাই। না, আমার কিন্তু আপনার 2 টাকা কমে বিক্রি করার কারণে যেন আপনার পাশের খামারের জন্য মানে মার্কেট ফল না করে, সেই জন্য ক্ষতিগ্রস্ত না হয়। সেই যাতে ক্ষতিগ্রস্ত না হয়। খুব সুন্দর একটা কথা। একটা মানুষ আমার জন্য দোয়া না করুক, ও যাতে বদদোয়া না করে। আমরা কিন্তু এটা কখনো চিন্তা করি না। আমরা তো চিন্তা করি শুধুমাত্র ঘর খালি করব কখন, গরু না, বিক্রি করে এই শেষ করব ধরনের না। কখন। মাশাআল্লাহ, খুব ভালো। আমরা এই জিনিসটা সব সময় ফলো করি। আসেন আমরা কিছু গরু বের করে দেখি। জি জি, প্লিজ। দর্শক, এই যে বিশাল গরুটা দেখতে পাচ্ছেন আমার পাশে, এটা হচ্ছে আহনাফ এগ্রোর সবচেয়ে বড় গরু। মাশাআল্লাহ, এটার উচ্চতা মোটামুটি 70 ইঞ্চি হবে, আর এটার ওয়েট মোটামুটি আশা করা যায় 1200 কেজি হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো ভাই একটু যদি সামনে আসেন কষ্ট করে। জি জি জি। তো এই গরুগুলা দাচ্ছে কিনা? খামারে যা আছে
সব দাতা গরু, সব দাতা গরু। এখানে কোনো অদাতিল গরু অদাতিল এখানে আনা কোনো হয় গরু নাই। না। এখন আবার অনেকে দেখি বাজারের মধ্যে এই জিজ্ঞাসা করে ভাই গরু যাচ্ছে তো, তো ব্যাপারে দেখায় এমনি বাড়ি করে আর কি, যে এই দেখেন যাচ্ছে কিনা, তো কাস্টমার কয় হ্যাঁ ঠিক আছে যাচ্ছে, সব তো দাঁতই। না আসলে ওটা তো মিল্ক টি, ওটা তো আসলে এস টি এখন কিন্তু যেটা সবাই যে এসে জিজ্ঞাসা করে গরু যাচ্ছে কিনা, সবাই তো আসলে দাঁতই বুঝে না, না, তাই না? অর্থাৎ দুধ দাঁত মানে দুধ দাঁত পড়ে যাওয়ার পরে যে দাঁতটা ওঠে, হ্যাঁ চারটা সেটা দাঁত উঠবে, তারপরে 6টা দাঁত উঠবে, জি, বিষয়টা জি। হচ্ছে এটা। তো দর্শক, এটা হচ্ছে ধরে নেন ভিডিওর 1 নাম্বার গরু। এই ছোট গরুর কাতারে আছে এরা সবাই দেশাল গরু। পাল্লায় তুলবেন, ওজন দিবেন এবং পকেট থেকে ক্যালকুলেটর বের করে বা মোবাইলটা বের করে ক্যালকুলেটরটা অন করে জাস্ট ওই লাইভ ওয়েটটাকে গুণ করে নেবেন, যা আসবে সেটাই দাম। হ্যাঁ, এখানে দামাদামি করার আর তেমন কোনো সুযোগ নাই। হ্যাঁ, খুব ইজিলি আপনি গরু কিনে নিয়ে যেতে পারবেন। মানে একটা বাচ্চা মানুষ চাইলে সেও এসে গরু কিনতে পারবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ক্লাস 5-এর স্টুডেন্টও আসতে পারে, কোনো সমস্যা নাই। জাস্ট আসবে, পাল্লায় তুলবে, মেপে দেখবে, গরুটা নিয়ে চলে যাবে। আর যাদের জন্য এখানে আসাটা কষ্ট হয়ে যাবে, আমি কিছু কিছু গরু এখানে দেখাচ্ছি। আপনি জাস্ট গরুগুলো ভিডিও থেকে একটি স্ক্রিনশট নিয়ে সোহেল ভাইকে আপনারা একটু হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনশটটা, উনি ওই গরুটা আপনাদেরকে স্কেলে তুলে আপনাদেরকে ওইটার ওয়েট বলে দিতে পারবে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, একবারে ভুট্টির মতো গরুটা, সুন্দর একটা কুজো আছে গরুটা। তো সব ধরনের গরুই আসলে আনাফ এগ্রোতে আছে। এগুলো সবই আসলে সিরাজগঞ্জে লালন পালন করা হয়। শুধুমাত্র কোরবানির 2 মাস এখানে গরু নিয়ে এসে গরু বিক্রি করা হয়। এগুলো হচ্ছে একটু বড় সাইজের গরু। সোহেল ভাই, এগুলোর মোটামুটি লাইভ ওয়েট কেমন আছে? এগুলো 350 প্লাস। এগুলো তাহলে 550 টাকা। এগুলো 550। 550 টাকা। মাশাআল্লাহ, একবার মরিচের মতো লাল, টকটকা লাল। মাশাআল্লাহ। দর্শক, আমি আসলে চেষ্টা করতেছি যে কিছু সংখ্যক গরু আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। আসলে এই ধরনের গরু আপনাকে অন্য কেউ হয়তো লাইভ ওয়েটে দিতেও পারবে না। এগুলো আসলে ঠিকা দাম ছাড়া গরু সাধারণত বিক্রি হয় না আমাদের দেশে। মাশাআল্লাহ, বড় কথা হচ্ছে আপনাদের জন্য সুইটেবল একটা জায়গা হচ্ছে এই প্লেসটা। জাস্ট গাবতলী বাস স্ট্যান্ডটা একটু পার হয়ে সামনে আসলেই হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মধুমতি মডেল টাউন। মধুমতি মডেল টাউনে ঢুকে আপনাকে খামার খুঁজতে হবে না, জাস্ট গেটটা দিয়ে ঢুকলেই, যেটাকে বলে যে গোল চক্কর, একটা গোল গাছের ইয়া আছে, এটা পার হলেই হাতের ডান পাশে দেখবেন সুন্দর সাইনবোর্ড লাগানো আছে আনাফ এগ্রো। এটাই হচ্ছে খামার। সবচেয়ে বড় কথা হচ্ছে খামারটার দিকে তাকালে আপনি বুঝবেন এটাই খামার, কারণ হচ্ছে সবুজ দিয়ে চারপাশে ঘেরাও করা। ভাই আসলে খুব শৌখিন মানুষ। সোহেল ভাই, ভিডিও আসলে বেশি দীর্ঘায়িত করবো না, তো এবার আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সমস্ত গরু আমাদের তরফ থেকে ইন্স্যুরেন্স করা। যদি কোনো ক্রেতা গরু ক্রয় করেন এবং যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আনটিল তার বাসায় না যাওয়া পর্যন্ত সমস্ত কিছুর দায়ভার আমার। ইন্স্যুরেন্স করা বলতে, আপনি একটা গরু নিলেন, এই গরু আপনার কোরবানির আগ পর্যন্ত এনি অ্যাক্সিডেন্ট, এটা তো একটা প্রাণী, তার জান আছে, আমার যেমন জান আছে তারও জান আছে, সে বাঁচতে পারে, মরতে পারে, কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, ওভার ইটিংয়ের কারণে কোনো ঝামেলা হতে পারে, সমস্ত কিছু আমাদের। মানে এই ইন্স্যুরেন্সের লায়াবিলিটিসটা আপনারা নিচ্ছেন? ইয়েস। আচ্ছা, আমি ভাবছি যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করা হচ্ছে কি, ধরেন না, খামার থেকে মানুষ কেন গরু কিনবে? হাট এবং খামারের ভিতরে তো কিছু ডিফারেন্স আছে। একটা আসলে আস্থার জায়গার জন্য কিনবে অবশ্যই। যে আমি হাট থেকে একটা ব্যাপারীর কাছে গরু কিনে নিয়ে আসলাম, আমি এই ব্যাপারীর কোথায় পাবো? আর অ্যাটলিস্ট আপনার কাছ থেকে একটা গরু কিনে নিয়ে যায়, গরুর মধ্যে চর্বি একটু বেশি, ও যতক্ষণ পর্যন্ত কি গরু দিলেন চর্বি হয়েছে বেশি, বলতে তো পারবো। অবশ্যই, আপনার ছুরির নিচে না যাওয়া পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব আমাদের। আমরা ধরেন ডেলিভারি দিয়ে আসলাম একদিন আগে বা 2 দিন আগে, আমাদের দায় দায়িত্ব শেষ না। এনি প্রবলেম, সেটা রোগ সংক্রান্ত হতে পারে। অনেক সময় আমরা এমনও করছি, দেখা যাচ্ছে যে রাতের বেলায় গরুটা ভিতরে তুলবে,
আমরা আমাদের রাখালদের পাঠায় দিয়ে গাড়িটা বাইরে বের করে গরুটা ভিতরে রেখে আসছি। এই সার্ভিসও আপনারা পাবেন। অর্থাৎ যেহেতু এটা একটা ইবাদত, এখানে প্রতিটা স্টেপে যে যখনই শরিক হবে সে তো সোয়াবের আশা করবে। আমরা যে পালতেছি, আমি কিন্তু আগেই আপনাকে বলছি যে এটার উপর আমরা ডিপেন্ড করি না। এখনও কোনো জিনিস নাই যা আল্লাহ আমাদেরকে দেয়নি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এটার উপর আমাদেরকে কোনো কিছু ডিপেন্ড করতে হয় না, কিন্তু তারপরও আমরা এটা করি যাতে আমরা একটা ইবাদতে আরেকজনের সাথে শরিক হতে পারি। মাশাআল্লাহ। আমার গরু বিক্রি করে মেয়ে বিয়ে দিতে হবে, গাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, আল্লাহ দিলে সব আছে। যা জিজ্ঞেস করবেন সবই আল্লাহ আমাকে দিছে। এটা শুধুমাত্র একটা ইবাদতের শরিক হওয়া, আর অন্য কিচ্ছু না। আল্লাহ আপনাকে আরো বরকত দান করুক সোহেল ভাই। হ্যাঁ, সেটাই দোয়া করবেন। এবং যারা ক্রেতা আছে আপনারা আসেন, এখানে প্রাইস নিয়ে কোনো জটিলতা নেই। আপনারা পছন্দ করেন, কম বেশি তো হয়ে যাবে, পরেও দামাদামি হবে, সমস্যা নাই। হ্যাঁ সেটা আমি তো বললাম অনার, সে আমার সম্মানিত কাস্টমার, সুতরাং অনার করা এটা আমাদের দায়িত্ব। সোহেল ভাই ভালো থাকবেন। ওকে জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।